আচ্ছা, আমরা আগের ক্লাসে ভিএসিপিআর থিওরি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের কাজ হচ্ছে কোন একটা আহ, সমযোজী যৌগের মধ্যে আয়নীয় চরিত্র নির্ণয়। আমরা তোমাদের মনে থাকবে হয়তো আমরা আগে করেছিলাম যে একটা আয়নীয় চরিত্রের মধ্যে কিভাবে সমযোজী ধর্ম জেনারেট করতে পারে, সেটা আমরা পাজেন সূত্র থেকে আলোচনা করেছিলাম। আজকে আমাদের কাজ হচ্ছে কোন একটা সমযোজী যৌগের মধ্যে কতটা আয়নীয় চরিত্র জেনারেট করতে পারে, এবং সেটা যে প্যারামিটার দিয়ে বের করা হয় তাকে বলে দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট। আচ্ছা, ডাইপোল মোমেন্ট বেসিক্যালি মিউ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। মিউ সমান লেখা হয় বাই ডেফিনেশন ই ইন্টু ডি। ইটা কি না, ই হচ্ছে কোন একটি প্রান্তের চার্জ। আমরা প্রান্তের চার্জ কি করে পাবো? আমরা তো জানি সমযোজী যৌগ, এটা যদি আমাদের এইচএফ অণু হয়, আমরা জানি সমযোজী বন্ধন মানে ইলেকট্রন জোড় একদম এক্স্যাক্টলি মিডল পজিশনে থাকার কথা, কিন্তু আমরা জানি যে যেহেতু ফ্লুরিন বেশি তড়িৎ ঋণাত্মক, সেই জন্য কিন্তু মাঝামাঝি থাকে না, ফ্লুরিন একটু নিজের দিকে টেনে রাখে, ফলে এর মাথায় একটা হালকা হলো ডেল মাইনাস এবং এর মাথায় হালকা হলো একটা ডেল প্লাস জেনারেট করে, এবং এই কারণেই কিন্তু আমাদের দ্বিমেরু ভ্রামকটা সৃষ্টি হয় বা এই যৌগটার মধ্যে একটা আয়নীয় চরিত্র কিন্তু থাকে। এবং ইটা হচ্ছে কোন একটা প্রান্তের অ্যাবসলিউট মান, আর ডি হচ্ছে এদের দুজনকার মধ্যবর্তী দূরত্ব। এটা এটা কিন্তু আমরা দ্বিমেরু ভ্রামকের স্পেশাল ইকুয়েশনটা পাচ্ছি। আচ্ছা, ইউনিটটা কি না, দ্বিমেরু ভ্রামকের একক হচ্ছে আমরা দুটো ভাগে বের করতে পারি। যদি এসআই তে করি তাহলে যেটা হচ্ছে যে মিউ সমান ই ইন্টু ডি, যেহেতু ই হচ্ছে কোন একটা প্রান্তের চার্জ, চার্জের একক আমরা জানি কুলম্ব, আর ডিস্টেন্স হচ্ছে ডিস্টেন্স হচ্ছে মিটার, মানে হচ্ছে কুলম্ব মিটার। আর যদি আমরা সিজিএস এ করি তাহলে যেটা দাঁড়ায়, সিজিএস এ চার্জের একক হচ্ছে ইএসইউ, মান যেটা দাঁড়াবে দেখো ইএসইউ, আর ডিস্টেন্স হচ্ছে সেন্টিমিটার, সেই কারণে দাঁড়ায় ইএসইউ সেন্টিমিটার। ঠিক আছে, যদিও দ্বিমেরু ভ্রামককে এক্সপ্রেস করা হয় বা প্রকাশ করা হয় ডি বাই দ্বারা, ডি বাই, যাকে সংক্ষেপে আমরা ডি দিয়ে প্রকাশ করব। 1d সমান, এটা মাথায় রাখবে, 10⁻−18 ইএসইউ সেন্টিমিটার। এটা হচ্ছে 1d বাই এর এক্সপ্রেশন, আমরা যেটা আর কি এর ব্যবহারিক একক, বা বলতে পারো আমরা যেখান থেকে দ্বিমেরু ভ্রামকটা বারবার মানটা বের করব, সেটা হচ্ছে ডি বাই বা 10⁻−18 ইএসইউ সেন্টিমিটার থেকে আমরা কাজটা করব। আচ্ছা, মনে রাখবে দ্বিমেরু ভ্রামক সবসময় হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, ভেক্টর মানে তোমরা জানো মানও আছে দিকও আছে। মানটা কি করে বের করবো সেটা তো আমরা দেখতেই পেলাম যে ইন্টু ডি, কিন্তু অভিমুখ কি করে থাকবে সেটা হচ্ছে সবসময় মনে রাখবে যে ইলেকট্রন জোড় যেদিকে সরণ হবে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কিন্তু সেদিকেই থাকবে। মানে ইলেকট্রন জোড় দেখো এরা মাঝখানে থাকার কথা ছিল কিন্তু থাকছে না, ইলেকট্রন জোড় তড়িৎ ঋণাত্মক মৌলের দিকে যেহেতু শিফট হয়েছে, সেই কারণে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ হচ্ছে এই দিক বরাবর, এবং দ্বিমেরু ভ্রামককে এইভাবে প্রকাশ করা হয়। তোমরা জানো ভেক্টর শুধুমাত্র অ্যারো দিলেই হয়, কিন্তু দ্বিমেরু ভ্রামক একটা আমাকে কাট করতে হয়। তো এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামককে প্রকাশ করার একটা ওয়ে। ঠিক আছে, আমরা দেখে নিই যেটা হবে। দ্বিমেরু ভ্রামকের কিছু অ্যাপ্লিকেশন আছে দেখো, যেমন কোন যৌগে তুমি যদি দেখাতে পারো যে দ্বিমেরু ভ্রামকের মানটা 0, আমি যদি কোনো যৌগের ক্ষেত্রে দেখাতে পারি যে মিউ ইকুয়াল টু 0, তাহলে বলবো যৌগটা কিন্তু একটা অধ্রুবীয় অণু বা নন পোলার অণু। আর যদি আমরা দেখাতে পারি যে মিউ নট ইকুয়াল টু 0, সেটা যতই কম মান হোক না কেন, সেক্ষেত্রে আমরা বলবো যৌগটা কিন্তু ধ্রুবীয় বা পোলার অণু। কোন একটা যৌগ ধ্রুবীয় অধ্রুবীয় চিন্তা কিন্তু আমার কাজে লাগে। আমাদের এখানে যে কাজটা সেটা হচ্ছে যে মিউ এর মান কিন্তু কত হবে, মানে মিউ কোন একটা যৌগ দেওয়া হলো, মিউ এর মান কত হবে সেটা আমাদের অতটাও পরীক্ষায় পড়ে না। আমাদের যেটা পড়ে যে অ্যাকচুয়ালি কোন একটা যৌগের মধ্যে সেটা ধ্রুবীয়, কোন একটা যৌগ সেটা ধ্রুবীয় না অধ্রুবীয়, কারো দ্বিমেরু ভ্রামকের মান বেশি না কম, সেটা আমাকে জানতে চাই। মানে আমরা যেটা করবো কি তুলনামূলক ভাবে একটা কি বলবো, একটা কম্পারেটিভ স্টাডি, মানে তুলনামূলক একটা আলোচনা নিয়ে কিন্তু আমাদের করতে হবে। তো কিছু যৌগ নিয়ে আমরা কাজ করি। দেখো, প্রথমে আসছি আমরা কার্বন ডাই অক্সাইড। আমরা জানি কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার হচ্ছে এটা। ঠিক আছে, এই স্ট্রাকচার যদি হয়, দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে কে তড়িৎ ঋণাত্মক? অক্সিজেন। ইলেকট্রন জোড়টা অক্সিজেন নিজের দিকে টেনে রাখবে, ওই কারণে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিক হচ্ছে এই দিক বরাবর। এখানে কার্বন আর অক্সিজেন যে বন্ধন আছে, এর দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোথায়? না এই দিক বরাবর।
তাহলে আলটিমেটলি লব্ধি কত হবে? এই দিকের ভেক্টর এদিক বরাবর কাজ করছে, এদিকের এদিক বরাবর কাজ করছে, এবং দেখো মানটাও কিন্তু সমান, যেহেতু কার্বন আর অক্সিজেনের মধ্যে চার্জ সেপারেশন সেম, দুজনের মধ্যবর্তী ডিস্টেন্স সেম, সবই সেম। তাহলে যেটা হচ্ছে এই দিক বরাবর টানছে, এই দিক বরাবর টানছে সমান ফোর্সে। তার মানে আমরা কি দেখতে পাবো না, দ্বিমেরু ভ্রামকের মান হচ্ছে 0। সেই জন্য বলা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডটা অধ্রুবীয় অণু। ঠিক আছে। আর আরেকটা কথা একটু মনে করে দিই, এই দ্বিমেরু ভ্রামক বের করার সময় জ্যামিতিক আকার সেটা কিন্তু জানাটা খুব দরকার আমাদের কাছে। নেক্সট আমরা আসছি বিএফ3 বা বোরন ট্রাইফ্লোরাইড। বিএফ3 তোমরা জানো, আমরা আগের ক্লাসে বলেছিলাম যে একটা সমতলীয় বা ত্রিকোণীয় সমতলীয় অণু, যার বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি, মানে এই বন্ধন কোণগুলো হচ্ছে 120 ডিগ্রি, একটা বিএফ3 এরকম একটা অণু। তো এখানটা দেখো যেটা হয় যে বোরন আর ফ্লুরিন, নিশ্চয়ই বোরন ফ্লুরিনটা বেশি তড়িৎ মূল্য, সেই জন্য দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে থাকবে না, এটা থাকবে যে স্ট্রেট নিচের দিকে। এর অভিমুখ কোন দিকে থাকবে? এই দিক বরাবর। এর অভিমুখ কোন দিকে থাকবে? ওপর দিকে। ঠিক আছে, তিনটে ভেক্টর। এবং তোমরা যদি দেখো মানগুলো কিন্তু সমান, ধরে নাও এই ভেক্টরটার মান আর, এর মান আর, এর মান আর, তিনটে ভেক্টরের মান কিন্তু সমান। ঠিক আছে। তোমরা যদি যে কোনো দুটো ভেক্টরের লব্ধি করার চেষ্টা করো, যে কোনো দুটো ভেক্টর, ধরো আমি এই দুটো ভেক্টরের লব্ধি করার চেষ্টা করছি, অভিমুখও নিচের দিকে যেহেতু দেখতে পাচ্ছি, তাহলে এই দুটো ভেক্টর যদি আমরা লব্ধি করার চেষ্টা করি, লব্ধি কোন দিক বরাবর থাকবে না, স্ট্রেট নিচের দিকে থাকবে। ধরে নাও আমি লব্ধি ভেক্টরের মানটা বললাম r1। ঠিক আছে, আমরা ভেক্টরের যোগের সূত্র আছে লব্ধি ভেক্টর বের করা, তাই সরি r1টা কিন্তু বের করতে পারি। কিভাবে বের করছি দেখো, r1 সমান √r² প্লাস r² প্লাস 2 ইন্টু r cos 120। যেহেতু আমরা এই মধ্যবর্তী কোণটা দেখতে পাচ্ছিলাম 120, সেই কারণে আমি লিখলাম এটা 120। মানটা কি দাঁড়াচ্ছে না, এখান থেকে দাঁড়াচ্ছে 2r² প্লাস 2r² ইন্টু cos 120 মান হচ্ছে -1/2। এটা করলে তোমরা মানটা পাবে দেখো r, তার মানে এই ভেক্টরটা তো r1 নয়, মানটা হচ্ছে r। ঠিক আছে, যেটা আমরা মানটা পেলাম লব্ধি ভেক্টরের মানটা, বা তোমরা যদি বলতে চাও এখানে r1 ইকুয়াল টু r আমরা লিখে দিলাম। তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখো যে এই দুটো ভেক্টরের লব্ধি সেটা কোন বরাবর কাজ করছে, নিজের বরাবর। সেই লব্ধিটা উপরের যে ভেক্টর আছে অপর একটা বিয়ে বন্ধনের লব্ধি দ্বারা, মানে অপর একটা বিয়ে বন্ধনের ভ্রামক দ্বারা সম্পূর্ণরূপে প্রশমিত হয়ে যাওয়ার কথা। সেই কারণে বিএফ3 দ্বারা অধ্রুবীয় অণু। তোমাদের বইতে দেখবে যেটা মেনশন করা আছে এইরকম ভাবে যে বিএফ3 একটা ত্রিকোণীয় সমতলীয় অণু, যার যে কোনো দুটি বিয়ে বন্ধনের ভ্রামকের লব্ধি সেটা অপর একটা বিয়ে বন্ধনের ভ্রামক দ্বারা সম্পূর্ণরূপে প্রশমিত হয়। ঠিক আছে, সেই কারণে বিএফ3 কিন্তু অধ্রুবীয় অণু। বিএফ3 একটা অধ্রুবীয় অণু কিন্তু পাবো, যদিও প্রত্যেকটা বিয়ে বন্ধনের ভ্রামক আছে, কিন্তু তাদের জ্যামিতিক গঠনটাই এমন যে তাদের লব্ধি ভেক্টরের মান কিন্তু আমাদের 0 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা আসছি NF3 এবং NH3। আমরা জানি NF3 বা NH3 দুজনের গঠন কিন্তু পিরামিড আকার। NH3 এইরকম গঠন আর NF3 এইরকম গঠন, দুজনেরই একটা করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। ঠিক আছে, দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ না নাইট্রোজেন, তাহলে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিক বরাবর থাকবে, ওপর দিকে। এরও দেখো ওপর দিকে, এরও ওপর দিকে। এবং মনে রাখবে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের থাকার অভিমুখ ছিল ওপর দিকে, সেই কারণে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দ্বারা সৃষ্ট ভ্রামকটাও কিন্তু ওপর দিকে। দেখো এখানে যেটা হচ্ছে চারটি ভেক্টরের অভিমুখ কিন্তু ওপর দিকে, সেই কারণে অ্যামোনিয়ার অ্যাকচুয়ালি লব্ধি ভেক্টরের মানটা কিন্তু যথেষ্ট বেশি। ঠিক আছে, কিন্তু এখানে যেটা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের অভিমুখটা ওপর দিক বরাবর কাজ করবে, কিন্তু নাইট্রোজেন আর ফ্লুরিনের মধ্যে যেহেতু ফ্লুরিনটা বেশি তড়িৎ ঋণাত্মক, সেই জন্য নিঃসঙ্গ মানে এদের বন্ধনের অভিমুখ কোন দিক বরাবর কাজ করবে, ভ্রামকের অভিমুখ না নিচের দিকে। তাহলে যেটা হবে যে এই তিনটি NF বন্ধনের যা ভ্রামকের লব্ধি হবে সেটা কিন্তু এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দ্বারা সৃষ্ট লব্ধি দ্বারা কিছুটা হলেও প্রশমিত হবে, আংশিকভাবে, সম্পূর্ণ না, আংশিকভাবে প্রশমিত হবে। সেই কারণে NF3 দ্বিমেরু ভ্রামকের মান NH3 থেকে কিন্তু কম। তার মানে যেটা দাঁড়াচ্ছে দেখো এরকম ভাবে যে মিউ অফ NH3 ইজ গ্রেটার দ্যান মিউ অফ NF3। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন পরীক্ষার জন্য, যে অ্যামোনিয়া দ্বিমেরু ভ্রামকের মান NH3 থেকে বেশি কেন। তোমরা বুঝতেই পারছো যে NH3 এর ক্ষেত্রে যেটা হয় সবকটার মানই কিন্তু ওপর দিকে কাজ করছে ভেক্টর, সেই কারণে এর মানটা কিন্তু বেশি হয়। এর যেটা হয় তিনটি NF বন্ধনের যা ভ্রামক আছে তার অভিমুখ নিচের দিকে থাকে,
ফলে আরেকটা লব্ধি ভেক্টর যেটা থাকে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দ্বারা সৃষ্ট যে ভ্রামক তার অভিমুখটা অপর দিকে থাকে, সেই কারণে আলটিমেটলি কিছুটা হলেও মানটা প্রশমিত করে, সেই কারণে কিন্তু ইলেকট্রিক মানটা তুলনামূলকভাবে কম। ঠিক আছে, নেক্সট আমরা যেটা আসছি যে কার্বন মনোক্সাইডের দ্বিমেরু ভ্রামকের মান নাকি অস্বাভাবিক রকম কম। কেন? কার্বন মনোক্সাইডের স্ট্রাকচার এটা, এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আমরা দেখতে পাবো কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে যে এরও দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, কার্বনের একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। ঠিক আছে, এখানে তোমরা দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে যেটা হয় যে কে তড়িৎ মৌল, না ডেফিনেটলি অক্সিজেন। তাহলে কি হয়, অভিমুখটা কোন দিক বরাবর থাকে, না এই দিক বরাবর। ঠিক আছে, নর্মালি যেটা থাকার কথা, কিন্তু এখানে একটা অসমযোজী বন্ধনের গল্প হয়ে আছে। কি কেস, না অক্সিজেন আমার দাতা পরমাণু হতে পারে যেহেতু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এবং এখানে কার্বন কিন্তু গ্রহিতা পরমাণু হতে পারে কারণ ওরা একটা ফাঁকা 2p-Z ফোকটা কিন্তু পড়ে আছে। সেই কারণে কি হয়, এইভাবে একটা অসমযোজী বন্ধনটা ফরমেশন হয়, এবং যেটা হয় কার্বন C- ট্রিপল বন্ড O+। অলরেডি আমরা বলেছি একটা অভিমুখ থাকবে কার্বন থেকে অক্সিজেনের দিকে দ্বিমেরু ভ্রামকে, কিন্তু এই যে ইলেকট্রন জোড়টা এই দিকে কার্বনের দিকে সরণ হলো এবং পাই বন্ধন গঠন করলো, সেই কারণে অক্সিজেন থেকে কার্বনের দিকেও একটা পাই মোমেন্ট কাজ করবে। এই পাই মোমেন্টের উপস্থিতির জন্য অলরেডি আমরা দেখেছি ওপর দিকে গেছে, আবার একটু নিচের দিকে এলো। এই পাই মোমেন্টের উপস্থিতির জন্য কার্বন মনোক্সাইড দ্বিমেরু ভ্রামকের মান নাকি অত্যন্ত কম, প্রায় শূন্যের কাছাকাছি, কিন্তু এক্সাক্ট শূন্য নয়। যেহেতু শূন্য নয়, এক্সাক্ট শূন্য নয়, তাহলে আমরা কার্বন মনোক্সাইড কিন্তু ধ্রুবীয় অনুই বলবো, কিন্তু দ্বিমেরু ভ্রামকের মানটা অত্যন্ত কম। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে দ্বিমেরু ভ্রামক। নেক্সট হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন কনসেপ্টটা দেখো কেমন। ধরো আমি দুটো অণু দিলাম এরকম ভাবে, ঠিক আছে, এখানে যেটা হয় দেখো কার্বন আর হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ মৌলকে ডেফিনেটলি অক্সিজেন, তার মানে এর মাথায় দেখো ডেল প্লাস, এখানেও দেখো ডেল প্লাসটা তৈরি হলো। এই যে ডেল মাইনাস আর ডেল প্লাসের মধ্যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে আমরা হাইড্রোজেন বন্ধন বলবো। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো এই বন্ডটা হচ্ছে অনেকটা আয়নীয় প্রকৃতির বন্ধন, আবার লিখছি আমরা আয়নীয় টাইপ বা আয়নীয় প্রকৃতি। কিন্তু আয়নীয় বন্ধনের মতো যেহেতু সলিড হচ্ছে না, মানে সলিড প্লাস মাইনাসের মধ্যে আকর্ষণ বল যেহেতু হচ্ছে না, সেই কারণে বুঝতে পারছো যে সলিড প্লাস মাইনাস থাকলে যে পরিমাণ আকর্ষণ বলটা থাকার কথা এখানে কিন্তু সেই পরিমাণ থাকছে না। সেই কারণে যেটা হয় আয়নীয় প্রকৃতির বন্ধন কিন্তু আয়নীয় বন্ধনের থেকে অনেক দুর্বল, আয়নীয় প্রকৃতির দুর্বল বন্ধন একটা। ঠিক আছে, সেই বন্ধনটাকে আমরা বলবো হাইড্রোজেন বন্ধন। এবার আমরা একটু সংজ্ঞাটাতে আসতে পারি। সংজ্ঞাটা কি, না দেখো এইভাবে যদি আমি বন্ধন করতে চাই তাহলে আমার এই ডেল মাইনাস এবং ডেল প্লাসের সেপারেশনটা কিন্তু খুব দরকার। আর ডেল মাইনাস ডেল প্লাসের সেপারেশন কখন হবে, না যে কোনো একটা তীব্র তড়িৎ মৌল চাই যে ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানবে তড়িৎ জন্য, তবেই আমি কিন্তু ডেল প্লাস বা ডেল মাইনাসের সেপারেটটা করতে পারি। এবার মনে রাখবে তিনটে মৌল অক্সিজেন, নাইট্রোজেন এবং ক্লোরিন যে কোনো কন্ডিশনে হাইড্রোজেন বন্ধন করতে সক্ষম। যদিও অন্য মৌলের মধ্যে ক্লোরিন করতে পারে, ক্লোরিন হাইড্রোজেন বন্ধন করতে পারে, কিন্তু সমস্ত কন্ডিশনে না, কিছু কিছু এক্সট্রিম কন্ডিশনে যেমন ক্লোরাইড যৌগে হয়, সেটা তোমাদের পরে আছে দেখতে পাবে। যদিও যা এই তিনটি মৌল আছে, এবার একটু হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞাটাতে আসা যায়। সংজ্ঞাটা কি, না বলছে যে কোন একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে, যেমন এখানে অক্সিজেন আছে, সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় হাইড্রোজেন পরমাণুটা, বুঝতে পারছো এটা সমযোজী বন্ধন, হাইড্রোজেন পরমাণুটা অপর একটা তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে যে আয়নীয় প্রকৃতি কিন্তু দুর্বল বন্ধনটা তৈরি করে তাকে আমরা হাইড্রোজেন বন্ধন বলবো। ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তো হাইড্রোজেন বন্ধন হওয়ার শর্ত আছে। শর্তটা কি, না অবশ্যই হাইড্রোজেন পরমাণু থাকতে হবে, কারণ নামটাই বুঝতে পারছো হাইড্রোজেন বন্ধন। অবশ্যই একটা হাইড্রোজেন পরমাণু থাকতে হবে এবং যাকে কিনা কোনো একটা তীব্র তড়িৎ মৌলের সাথে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকতে হবে। নাম্বার 1 পয়েন্ট। সমযোজী মৌলগুলো, এই তড়িৎ ঋণাত্মক মৌলগুলো যারা আছে, তড়িৎ মৌলগুলোর কি হচ্ছে, আকারটা নাকি ছোট হতে হবে। কেন? কারণ আকার ছোট হলে তবেই আমার কিন্তু ইলেকট্রন জোড়কে টানার ক্ষমতা বেশি হবে, আর যদি ভালো করে টানে তবেই আমি ডেল প্লাস বা ডেল মাইনাসে সেপারেশনটা খুব ভালো করে করতে পারি। আর আরেকটা পয়েন্ট হচ্ছে
যে তড়িৎ ঋণাত্মক মৌলগুলোর মিনিমাম একটা কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে। বাই চান্স তিনটেই আছে, তড়িৎ ঋণাত্মক মৌলগুলোর কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞা এবং শর্ত। আমাদের দু ধরনের হাইড্রোজেন বন্ধন আছে, একটা হচ্ছে অন্ত আণবিক আর একটা হচ্ছে আন্ত আণবিক। ঠিক আছে, আমরা কি দেখব না অন্ত আণবিক কোনটা। প্রথমত আমরা দেখছি আন্ত আণবিক। আন্ত আণবিক তোমরা এখান থেকেই পেয়ে যাবে। দেখো দুটো অণু ধরো দুটো, এই একটা অণু এই একটা অণু, দুটো আলাদা আলাদা অণুর মধ্যে বন্ধন। আলাদা অণুর কনসেপ্টটা একটু অদ্ভুত। আলাদা অণু আমি বলতে যেটা বলতে চাইছি, ধরো ধরো এরকম একটা হাইড্রোজেন বন্ধন হয়ে আছে, এখানেও যেটা হয় এই যে অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন হতে পারে। তোমরা মনে রাখবে আন্ত আণবিক বা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধনের কন্ডিশনটা কি, আমার দুটো অণু চাই। দুটো অণু একই পদার্থের হতে পারে বা ভিন্ন পদার্থের হতে পারে, কিন্তু দুটো অণু চাই আমার। দুটো অণুর মধ্যে বন্ধন, আবার বলছি দুটো একই কিংবা দুটো ভিন্ন প্রকৃতির অণুর মধ্যে গঠিত হাইড্রোজেন বন্ধনকে আমরা বলবো আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। আমি আরেকবার রিপিট করছি, দুটো একই কিংবা দুটো ভিন্ন অণুর মধ্যে গঠিত হাইড্রোজেন বন্ধনকে আমরা বলবো আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, কিন্তু মনে রাখবে দুটো অণু আমার চাই, সেটা একই হতে পারে বা আলাদা হতে পারে। আর আরেকটা হচ্ছে অন্ত আণবিক। অন্ত আণবিকের কনসেপ্টটা কেমন না, একই অণুর দুটো অংশ, একই অণুর দুটো অংশের মধ্যে গঠিত হাইড্রোজেন বন্ধন। যেমন ধরো এইটা, এই যৌগটার নাম হচ্ছে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। ঠিক আছে, আমরা যদি যৌগটাকে দেখি, একটু স্ট্রাকচার বা এগুলোকে একটু ভাঙার চেষ্টা করি বা একটু গুছানোর চেষ্টা করি, দেখবে এটা যেটা ঘটছে যে এখানে দেখো হাইড্রোজেন পরমাণুটা কোন একটা তীব্র তড়িৎাত্মক মৌলের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে হাইড্রোজেন পরমাণু, সেই অবস্থায় অপর একটা তড়িৎাত্মক মৌলের সাথে বন্ধন। ঠিক আছে, যেটা হচ্ছে এই টাইপের একটা বন্ধন কিন্তু এখানে তৈরি হবে। এই বন্ধনটাকে আমরা বলবো অন্ত আণবিক। কেন অন্ত আণবিক? কারণ হচ্ছে এটা দেখো আলাদা দুটো অণু না, একটাই অণু দুটো অংশ, একই অণু দুটি অংশের মধ্যে গঠিত হাইড্রোজেন বন্ধনকে বলবো অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। আর আন্তটা কি না, আমার কিন্তু দুটো সেপারেট অণু চাই, তবে কিন্তু আমরা আন্ত আণবিকটা তৈরি করতে পারি। আর অন্ত আণবিক কি, একটাই অণু দরকার কিন্তু সেটা দুটো অংশের মধ্যে বন্ধন হবে, সেটা অন্ত আণবিক। বুঝতেই পারছো অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনটা কি হয়েছে, যে এইভাবে যদি কোনো হাইড্রোজেন বন্ধন করে তাহলে কি তারা একক অণুরূপে অবস্থান করবে, ফলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিংবা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে, কারণ একটাই অণু একক অণুকে ভাঙা আমার সহজ হবে তুলনামূলকভাবে। অপরদিকে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন হলে কি হয়, একটা লম্বা চেন করতে পারে, যে আর একটা অণু তার সাথে এখানে একটা অণু তার সাথে আরেকটা অণু এইভাবে একটা লম্বা চেন আকারে অবস্থান করে। সেই জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু যথেষ্ট বেশি হয়। যেমন আমি একটা উদাহরণ বলছি, যেমন তোমরা জানবে যে জল কিন্তু সাধারণ তাপমাত্রায় তরল এবং এই স্ফুটনাঙ্ক কিন্তু যথেষ্ট বেশি। তার কারণটা দেখো, জলের অণুগুলো কি হয় না এইভাবে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে কিভাবে তোমরা বুঝতেই পারছো, একটা লম্বা চেন করে ফেলছে। কিন্তু আমরা যদি দিই দেখো হাইড্রোজেন বন্ধন গুলো এখানে, বাবা হাইড্রোজেন বন্ধন এখানেই শেষ নাই, এখানেও আসতে পারে এখানেও আসতে পারে। তো জলের অণুগুলো দেখো, অজস্র জলের অণু পরস্পর আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয় এবং একটা দীর্ঘ শৃঙ্খল আকারে অবস্থান করতে পারে, বা তোমরা বলতে পারো সংগুণিত অবস্থায় থাকে। এই কারণে জলের কিন্তু স্ফুটনাঙ্কের মানটা অসম্ভব রকম বেশি, মানে সমযোজী যৌগের মধ্যে 100°C স্ফুটনাঙ্ক পাচ্ছি আমরা। আর আরেকটা হচ্ছে সাধারণ তাপমাত্রায় তরল, কারণ একটা দুর্বল বন্ধন দ্বারা আবদ্ধ আছে। সেদিক থেকে দেখবে অক্সিজেন সিরিজে আছে সালফার H2S কিন্তু কোন রকম হাইড্রোজেন বন্ধন করতে সক্ষম নয়। সেই কারণে কি হয়, এটা কিন্তু একক অনুরূপে অবস্থান করে H2S, এবং সেই কারণে H2S এর কিন্তু স্ফুটনাঙ্কের মানটা মানে স্ফুটনাঙ্ক কম, এবং বলতে পারো H2S কিন্তু সাধারণ তাপমাত্রায় গ্যাসীয়, যেখানে জল কিন্তু লিকুইড। ঠিক আছে, নেক্সট আমরা আরেকটা কোশ্চেনে আছি, যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কোশ্চেনটা 12এও তোমাদের পড়তে পারে। সেটা হচ্ছে এরকম যে KHF2 এই লবণটা কিন্তু আমরা পাবো, আমরা KHF2 লবণটা পাই, প্রকৃতিতে আছে, কিন্তু KHCl2 এই লবণটা কিন্তু আমাদের কোনোভাবেই বানানো সম্ভব নয়। কিভাবে বানাবো বা কেন বানানো সম্ভব নয় KHCl2, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এটা যেটা হচ্ছে দেখো, যে
KHF2 বানানোর সব থেকে ভালো প্রসেস কি, KF এর সাথে HF যোগ করে দাও, আমরা পেয়ে যাবো KHF2। কেন পাবো একটু স্টেপটা দেখা যাক কিভাবে কি হয়েছে। প্রথমত হচ্ছে মনে রাখবে যে কোনো সোডিয়াম বা পটাশিয়াম লবণ কিন্তু 100% আয়নে ভেঙে যায়। KF কে ভাঙলে আমরা কি পাচ্ছি, K প্লাস আর F মাইনাস আয়নটা আমরা তৈরি করতে পারি। এই যে HF যেটা একটা সমযোজী যৌগ, অবিকৃত অবস্থায় যে সমস্ত HF গুলো আছে তারা কি করছে, এই F মাইনাস এর সাথে যুক্ত হয়। যুক্ত হয়ে কিভাবে যুক্ত হয় না, আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়। দেখো HF যেটা আছে সেটা F মাইনাস এর সাথে এইভাবে আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে গেল এবং যুক্ত হয়ে কি করছে, একটা HF2 আয়নটা গঠন করছে। HF2 যখনই HF2 আয়নটা তৈরি করলো, এই কি করছে, এই তো K প্লাস এর সাথে যুক্ত হবে, এখানে K প্লাস আছে, অতএব এই K প্লাস এর সাথে যুক্ত হয়ে KHF2 লবণটা কিন্তু গঠন করে দিবে। ঠিক আছে, এখানে যেটা হয় দেখো, HFটা অবিকৃত HFটা K থেকে উৎপন্ন F মাইনাস এর সাথে একটা আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে HF2 মাইনাস আয়নটা গঠন করতে পারে। সেই কারণে KHF2 লবণটা আমি পাবো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে KHCl2 কিন্তু এরকম পারে না, কারণ আমি আগেই বলেছি দেখো যে ক্লোরিন সমস্ত কন্ডিশনে হাইড্রোজেন বন্ধন করতে সক্ষম না হয় HCl Cl মাইনাস এর সাথে যুক্ত হয়ে এই HCl2 মাইনাস এই আয়নটাই গঠন করবে না। যেহেতু আয়নটাই গঠন করছে না, সেই কারণে আমার KHCl2 লবণটাও কিন্তু আমরা কিছু পাবো না। ঠিক আছে, এছাড়াও দেখবে আমাদের আরেকটা কোশ্চেন পড়ে যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব কেন সর্বোচ্চ হয়। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমরা তো জানি যে জলের অণুগুলো তো পরস্পর আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত, একটা লম্বা চেনের আকারে অবস্থান করে। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়, যে হাইড্রোজেন বন্ধনের ইন্টেন্সিটি জলের ক্ষেত্রে, সেটা নাকি জলের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধনের ইন্টেন্সিটি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাকি সর্বোচ্চ হয়, সব থেকে বেশি। ফলে কি হয়, অণুগুলো যদি ইন্টেন্সিটি বেশি হয় হাইড্রোজেন বন্ধনে, তাহলে কি হয়, একদম ক্লোজ, যতটা সম্ভব ক্লোজ হয়ে যায়। ফলে তাদের আয়তন কমে যায় এবং আয়তন কমে গেলে ঘনত্ব কিন্তু বেড়ে যাবে, কারণ ঘনত্ব সমান ভর বাই আয়তন। যদি আয়তন কমে যায় তো ঘনত্ব আমার বেড়ে যাবে। তো সব থেকে বেশি সংগঠিত অবস্থায় থাকে, সব থেকে বেশি সংগঠিত অবস্থায় থাকে সেটা হচ্ছে আমাদের যখন 4 ডিগ্রি সেলসিয়াস হয়। এই কারণে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব কিন্তু। নেক্সট আমরা যে থিওরিটা পড়বো এরপর সেটা হচ্ছে এমও থিওরি বা এমওটি। আমরা দেখো সমযোজী বন্ধনের থিওরি যেটা বলেছিলাম, আমাদের দু রকম থিওরি আছে, একটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি আর একটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। আমরা ভ্যালেন্স বন্ড থিওরি আগে পড়েছি। ভ্যালেন্স বন্ড থিওরিতে যেটা হয় দেখবে যে আমরা বলেছিলাম যে সিঙ্গেল বন্ড মানেই সবসময় আগে সিগমা হবে, দ্বিবন্ধন মানে একটা সিগমা একটা পাই হবে, ত্রিবন্ধন মানে একটা সিগমা দুটো পাই হবে, এরকম আমরা বলেছিলাম। কিন্তু এই লজিক কিন্তু এমওটিতে খাটে না। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখো যে এরকম কোনোদিন হয় না যে কোন একজন সায়েন্টিস্ট ভিভিটি থিওরি আবিষ্কার করলো, তার প্রতি যারা একটু শত্রুভাবাপন্ন তারা বললো না, ও যেহেতু ভিভিটি বানিয়েছে আমাকে একটা নতুন কোনো থিওরি তৈরি করতে হবে, তো আমরা এমওটি বানিয়ে ফেলি। এইভাবে কিন্তু কোনো থিওরি তৈরি হয় না। তৈরি কিভাবে হয়েছে না, ভিভিটির কিছু ড্রব্যাক ছিল। কি ধরনের ড্রব্যাক, তোমরা শঙ্করের থিওরি পড়েছো, সেখান থেকে দেখবে ভিএসিভিআর থিওরি পড়েছো, সবকিছু ঠিক আছে, কিন্তু কোন রকম কোন যৌগের ম্যাগনেটিক প্রপার্টি, যেমন অক্সিজেন কেন প্যারাম্যাগনেটিক হয়, মানে চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, তার ধারণা কিন্তু আমরা ওখান থেকে পাচ্ছিলাম না। কিন্তু ভিভিটি যথেষ্ট ভালো থিওরি, কোন একটা বন্ধন প্যাটার্ন জেনে যাচ্ছি, কতগুলো বন্ধন হচ্ছে তার মধ্যে পাচ্ছি আমরা। তারপর যেটা দেখো, তার জ্যামিতিক আকার সম্পর্কে ধারণা করতে পারছি, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে কিনা সে সম্পর্কে ধারণা করা যাচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু আমরা ম্যাগনেটিক প্রপার্টি ব্যাখ্যা করতে পারি না। মেনলি এই ম্যাগনেটিক প্রপার্টিকে ব্যাখ্যা করার জন্যই কিন্তু এমও থিওরিটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো এমও থিওরির কনসেপ্টটাই প্রথমে বলছি যে সিঙ্গেল বন্ড হলে আমরা যেটা আগে শুনে এসেছি যে সবসময় সিগমা হবে, এখানে কিন্তু নাও হতে পারে, পাইও হতে পারে একটা বন্ধন হলে। আবার এরকম হতে পারে কি, ধরো দুটো বন্ধন হলো, দুটো বন্ধন আমরা জানি একটা সিগমা একটা পাই হয়, এখানে কিন্তু নাও হতে পারে, দুটো পাইও হতে পারে। আর ম্যাগনেটিক প্রপার্টি তো অবশ্যই পাবো। এখানে যেটা হয় যে এদের থিওরির কনসেপ্টটা পড়ার আগে দেখবে থিওরি অনেক জটিল থিওরি, এমও থিওরিটা। আমরা যেটা আমাদের যেটা কাজ আছে এইচএস এ, সেটা সম্পর্কে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে আমাদের একটা এনার্জি অর্ডার আছে। এনার্জি অর্ডারটা হাইড্রোজেন থেকে নাইট্রোজেন পর্যন্ত প্রযোজ্য। কি অর্ডার না, সিগমা 1s, সিগমা 1s স্টার, সিগমা 2s, সিগমা 2s স্টার, পাই 2p
2px পাই 2py সিগমা 2pz, তারপর আসবে পাই 2px স্টার পাই 2py স্টার, তারপর আসবে সিগমা 2pz স্টার। ওকে, আর বাদ বাকি অক্সিজেন থেকে বাদ বাকি মৌলগুলোর জন্য মানে রেস্ট অফ দ্য এলিমেন্টের জন্য এক ধরনের সূত্র আছে, সেটা কি হচ্ছে না এনার্জি অর্ডার অ্যাকচুয়ালি এটাকে বলে, মানে সেটা হচ্ছে সিগমা 2pzটা শুধু আগে আছে, মানে যেরকম দাঁড়াবে দেখো সেটা হচ্ছে যে সিগমা 1s স্টার সিগমা 2s স্টার সিগমা 2pz, তারপর আসবে পাই 2px পাই 2py, তারপর বাদ বাকি যেগুলো পড়ে আছে দেখো পাই 2px স্টার পাই 2py স্টার, তারপর পড়ে থাকবে সিগমা 2pz স্টার। আচ্ছা, এই তো নয় এনার্জি অর্ডার। এনার্জি অর্ডার সম্পর্কে একটু বলে দিই, সেটা হচ্ছে দেখো সিগমা 1s এই কক্ষকের বা মলিকুলার কক্ষ মানে আণবিক মানে তত্ত্ব অনুযায়ী এর এনার্জিটা হচ্ছে সব থেকে কম, তারপর এর একটু বেশি, এর একটু বেশি, এর একটু বেশি, আস্তে আস্তে ক্রমশ বাড়ছে। এই দুটো ওপর নিচে কেন? কারণ এই দুটো হচ্ছে সমশক্তি সম্পন্ন কক্ষ, ঠিক আছে? সেই কারণে এদেরকে একই জায়গায় রাখা। তোমরা ওটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে নিয়ারলি ইকুয়াল টু সাইন এই দুটো দিয়ে করতে পারো, কিন্তু সব থেকে বেটার মনে হয় এইভাবে করে দেওয়া। এদের দুজনের এনার্জি আবার সেম, এরকম ভাবে কিন্তু ক্রমাগত বাড়ছে। তো আপ-বাউ নীতি আমরা যেরকম পড়েছিলাম তাতে দেখবে যে ইলেকট্রনগুলো আগে কি হয়েছে না নিম্ন শক্তি সম্পন্ন কক্ষে দিতে, তারপর উচ্চ শক্তি সম্পন্ন। তো আমরা আগে নিচের দিক থেকে ইলেকট্রনটা পূর্ণ করবো। মনে রাখবে প্রত্যেকটা কক্ষকে ফুল ক্যাপাসিটি কিন্তু দুটো, মাত্র দুটো। এটা একটা কক্ষ, প্রতিটা কক্ষকে ফুল ক্যাপাসিটি যেমন দুটো হয়, তো প্রত্যেক জায়গাতে আমি ম্যাক্সিমাম দুটো দিতে পারি, একটাও দিতে পারি কিন্তু ম্যাক্সিমাম দুটো। আচ্ছা, এবার হচ্ছে আমরা আসি যে মেন পার্টটা, যে স্টার গুলো কি। এই যে মাঝে মাঝে স্টার দেওয়া আছে, এগুলো আছে, আমরা একটু বুঝলাম। স্টার গুলো হচ্ছে যে যাদের মাথায় স্টার আছে দেখবে তাদের কাজ হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল বলা হয়, আর যাদের মাথায় স্টার নেই তাদেরকে বলা হয় বন্ডিং অরবিটাল, ঠিক আছে? এবার বন্ডিং অ্যান্টি বন্ডিং এর কনসেপ্টটা কি দেখবে। বন্ডিং অ্যান্টি বন্ডিং এর কনসেপ্ট হচ্ছে বন্ডিং কক্ষকের কাজ হচ্ছে কোন একটা বন্ধনকে তৈরি করা বা বন্ধনকে ভাঙা, আর অ্যান্টি বন্ডিং কক্ষকের কাজ কি না সেই বন্ধনকে ভাঙা। মানে সরি, আমি ভুল বললাম। বন্ডিং কক্ষকের কাজ হচ্ছে কোন একটা বন্ধনকে তৈরি করা, আর অ্যান্টি বন্ডিং এর কক্ষকের কাজ হচ্ছে সেই বন্ধনকে ভেঙে দেওয়া। মানে কি বলতো, অনেক সময় আমাদের যেটা হয়, ধরো আমাদের শরীরে কোষ বিভাজিত হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে কোষের সংখ্যা কি বাড়তেই থাকছে না, কোষের সংখ্যা নষ্ট হচ্ছে। তো নষ্টও হয় দেখবে, কোষের সংখ্যা মানে নতুন কোষ তৈরি হয়, পুরানো কোষ নষ্ট হয়, এরকম ভাবে কিন্তু হয়। এইভাবে কিন্তু জিনিসগুলো তৈরি হয়। যেমন ধরো মানুষ যখন ছোট থাকে তখন তার কি হচ্ছে কোষ বিভাজনের হার বেশি, ভাঙার হার কম। আর যখন মানুষ বয়স বেড়ে যায় তার, তখন দেখবে যে বিভাজনের মানে নতুন কোষ তৈরি হওয়ার রেটটা কম, ভাঙার রেট কিন্তু বেশি, ঠিক আছে? তো সেরকম ভাবে দেখো এই যে সিগমা 1s, এই কথাটার মান হচ্ছে যে 1s কক্ষক দ্বারা সিগমা বন্ধন তৈরি হলো, 1s কক্ষক দ্বারা সিগমা বন্ড ভেঙে গেল, 2s কক্ষক দ্বারা সিগমা বন্ড তৈরি হলো, 2s কক্ষক দ্বারা সিগমা বন্ড ভেঙে গেল, 2px কক্ষক দ্বারা পাই বন্ধন গঠিত হলো, 2py কক্ষক দ্বারা পাই বন্ধন গঠিত হলো, 2pz কক্ষক দ্বারা সিগমা বন্ধন গঠিত হলো, 2px কক্ষক দ্বারা পাই বন্ধন ভেঙে গেল, 2py কক্ষক দ্বারা পাই বন্ধন ভেঙে গেল, 2pz কক্ষক দ্বারা সিগমা বন্ধন ভেঙে গেল, ঠিক আছে? এইভাবে হচ্ছে জিনিসটা পড়তে হয়। আর একটা কথা সেটা হচ্ছে যে আমরা এমো থিওরি মানে আমাদের যা সিলেবাস তাতে আমরা কি পারি না, আমরা শুধু ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে এমো থিওরিটা অ্যাপ্লাই করাতে পারি। ডায়াটমিক মলিকুল মানে যাদের অণুতে দুটি পরমাণু আছে, যেমন H2, B2, C2, সেরকম ভাবে আসবে। আমরা আসি প্রথম কিছু যৌগ, যেমন ধরো আর একটা কথা সেটা হচ্ছে এইখান থেকে আমাকে বন্ড অর্ডার বা কোন একটা দুটো যে বললাম না ডায়াটমিক মলিকুল, তাদের মধ্যে অ্যাকচুয়ালি বন্ধন কটা থাকবে সেটা বের করা যায়। বন্ধন কি করে বের করব না, হাফ ইন্টু NB মাইনাস NA, যেখানে NBটা কি জিনিস না, NBটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং অরবিটাল, মানে বন্ডিং কক্ষকে ইলেকট্রনের সংখ্যা। আর আরেকটা হচ্ছে NAটা কি জিনিস না, নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান্টি বন্ডিং অরবিটাল, যে অ্যান্টি বন্ডিং কক্ষকে ইলেকট্রনের সংখ্যা।
ঠিক আছে। আর দুটো বিয়োগ করে যা হবে তাকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা বন্ড অর্ডার পাবো, কারণ আমরা জানি যে একটা বন্ধন করতে আমার দুটো ইলেকট্রন লাগে। ঠিক আছে, সেখান থেকে আমরা দেখে নিতে পারি। আসা যাক আমাদের এতে ইলেকট্রন বিন্যাস, বা সেখান থেকে আমরা বন্ড অর্ডার এবং অবশ্যই ম্যাগনেটিক প্রপার্টি কি করে ব্যাখ্যা করবো। ধরো প্রথমে আমার একটা যৌগ দিয়েছে Li2। ফার্স্ট কোশ্চেনটা কি না, এর মধ্যে বন্ধন ক্রম কতগুলো, সেটা কি বন্ধন হবে, এবং সেটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক। আমরা দেখছি Li2 এর টোটাল নাম্বার অফ ইলেকট্রন সমান হচ্ছে 6। সর্বোচ্চ 6টা ইলেকট্রন আছে, কারণ দেখো Li মানে 3, তার পারমাণবিক ক্রমাঙ্ক, ইলেকট্রন সংখ্যা 3, তো Li2 মানে 6টা, Li2 মানে মোট 6টা ইলেকট্রন। তো ইলেকট্রন বিন্যাস আমরা যদি দেখি, এখানে ইলেকট্রন বিন্যাস কিভাবে হচ্ছে না, এই থিওরি অনুযায়ী দেখো সিগমা 1s আমার 6টা দিতে হবে, প্রত্যেকটা ক্যাপাসিটি দুটো করে, সিগমা 1s2, তারপর হচ্ছে সিগমা 1s স্টার, তার মাথায় 2, 4টে হলো। এরপর পড়ে থাকছে সিগমা 2s2। ঠিক আছে, হয়ে গেল ইলেকট্রন বিন্যাস আমার। আমরা বিও বের করি বন্ধন ক্রম, কি পাচ্ছি না হাফ ইন্টু বন্ধনে কতগুলো আছে না বন্ডিং কক্ষ কোনগুলো, না এটা বন্ডিং এটা বন্ডিং, মোট কতগুলো ইলেকট্রন আছে বন্ডিং না 4খানা, তো আমি দিয়ে দিলাম 4, মাইনাস অ্যান্টি বন্ডিং এ কতগুলো আছে না 2টো, তো এখানে পাচ্ছি 1টা। তার মানে যেটা দাঁড়ালো যে 2টো লিথিয়াম পরমাণুর মধ্যে একটা বন্ধন আছে, এবং দেখা যাক সেটা কি বন্ধন। কি করে হিসেব করব না, দেখো এইটুকু অংশটা পুরো ক্যান্সেল, সিগমা 1s কক্ষক দ্বারা সিগমা বন্ড তৈরি হলো, 1s কক্ষক দ্বারা সিগমা বন্ড ভেঙে গেল। ঠিক আছে, একে অপরকে ক্যান্সেল করলো। এটা হচ্ছে সিগমা 2s বন্ডিং অরবিটালে 2টো ইলেকট্রন, তার মানে বন্ধন গঠন করেছে, কিন্তু ভাঙার মতো কেউ নেই। তাহলে 2টো ইলেকট্রন দিয়ে কটা বন্ধন হয়, একটা বন্ধন, এবং ডেফিনেটলি সেটা সিগমা বন্ধন, কারণ এখানে সিগমাই তৈরি হয়েছে, পাই কিছু নেই। এটা হলো। আর আরেকটা যেটা দাঁড়ালো কি, আমাদের ম্যাগনেটিক প্রপার্টি বলি, যদি কোনো কক্ষকে আমরা দেখি যে অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে সেটা বলবো প্যারাম্যাগনেটিক, যদি না থাকে তাহলে বলবো কিন্তু ডায়াম্যাগনেটিক। এখানে কোথাও আমি অযুগ্ম ইলেকট্রন দেখতে তো পাইনি, দুটো কোথাও অযুগ্ম ইলেকট্রন নেই, সেই কারণে আমরা বলবো Li2 কিন্তু একটা ডায়াম্যাগনেটিক যৌগ। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট আসছি, সেটা কিন্তু B2 তে। B2 তে দেখো বোরন হচ্ছে 5, এবং যদি আমরা B2 করি তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 10। তাহলে B2 তে যেটা পাচ্ছি দেখো টোটাল নাম্বার অফ ইলেকট্রন সমান হচ্ছে 10। ঠিক আছে, এবার আমি কিভাবে সাজাচ্ছি দেখো, ইলেকট্রন বিন্যাস আমি এইভাবে আসছি, সিগমা 1s2, সিগমা 1s স্টার 2, সিগমা 2s2, সিগমা 2s স্টার 2 হলো। এবার যেটা আসছে দেখো যে এই দুটো কিন্তু সমশক্তি সম্পন্ন কক্ষ। ঠিক আছে, তো হুন্ডের সূত্র অনুযায়ী যে সমশক্তি সম্পন্ন কক্ষগুলো যতক্ষণ ফাঁকা থাকবে, ইলেকট্রনগুলো কিন্তু এককভাবে সেই জায়গা দখল করবে, এককভাবে, এবং প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হবে। তাহলে আমার দেখো 8টা ইলেকট্রন দেওয়া হয়ে গেছে, আর 2টো ইলেকট্রন বাকি আছে। এরা যেহেতু সমশক্তি সম্পন্ন, আমি কিন্তু এখানটায় 2 দিয়ে এখানে শূন্য করে দিতে পারি না, আমাকে এককভাবে জায়গাটা পূরণ করতে হবে। তার মানে আমাকে দিতে হবে সিগমা 2px1 এবং পাই 2py1। তার মানে দেখো প্রথমেই যেটা পয়েন্ট, সেটা হচ্ছে এটা কিন্তু প্যারাম্যাগনেটিক। কেন না, একটা করে অযুগ্ম ইলেকট্রন আছে, সেই জন্য কিন্তু B2 একটা প্যারাম্যাগনেটিক। আমরা যদি বন্ড অর্ডার বের করি, দেখো এখান থেকে বিয়োগ যদি আমরা বের করি, কত দাঁড়াচ্ছে না হাফ ইন্টু বন্ডিং কি কি আছে না, এটা বন্ডিং, দেখো এটা বন্ডিং অরবিটাল, এটা বন্ডিং অরবিটাল, এটা বন্ডিং, এটা বন্ডিং, মোট দেখো 6টা ইলেকট্রন আছে বন্ডিং অরবিটালে, দুটো এখানে একটা, মোট 6টা ইলেকট্রন বন্ডিং, 4টে অ্যান্টি বন্ডিং। তার মানে যেটা দাঁড়ালো 4টে, এটা একটা, তার মানে দাঁড়ালো 1। তার মানে দুটো বোরনের মধ্যে বন্ধন কতগুলো হচ্ছে না জাস্ট একটা, এবং সেটা কি বন্ধন, সিগমা না পাই, সেটা বোঝার জন্য যেটা দেখছি দেখো, খুব ইন্টারেস্টিং এটা, যে এই পোর্শন পুরো কিন্তু ক্যান্সেল। কেন না, 1s অরবিটাল সিগমা বন্ড গড়েছে, 1s অরবিটাল সিগমা বন্ড ভেঙেছে, 2s অরবিটাল সিগমা বন্ড গড়েছে, 2s অরবিটাল সিগমা বন্ড ভেঙেছে। শুধু কি হয়েছে না, দুটো পাই পড়ে আছে, পাই কক্ষক ইলেকট্রনের সংখ্যা কটা, দুটো ইলেকট্রন দিয়ে, তার মানে একটা বন্ধন হয়েছে, কিন্তু সেটা বন্ধনটা হচ্ছে পাই। খুব ইন্টারেস্টিং কেস দেখো, যে একটা পাই বন্ধন তৈরি হয়েছে। আমরা যেটা ভিভিটির সাথে দেখেছিলাম যে সবসময় একটা বন্ধন মানে সিগমাই হবে, এখানে কিন্তু আমার সেই অ্যাপ্লিকেশনটা রইলো না। আমাদের কি দাঁড়ালো না, একটা বন্ধন হলে কিন্তু পাই বন্ধন হতেই পারে।
আর যেটা আমরা প্রথমেই বললাম এটা কিন্তু অবশ্যই প্যারাম্যাগনেটিক হবে, কারণ সিঙ্গেল ইলেকট্রন যেহেতু আমরা দেখতে পাচ্ছি তো প্যারাম্যাগনেটিক। ঠিক আছে, এরকম ভাবে আমরা আরেকটা অ্যাপ্লিকেশন দেখতে পারি, সেটা হচ্ছে আমরা ক্লাস 10-এ পড়েছিলাম যে নিষ্ক্রিয় গ্যাসগুলো নাকি দ্বিপরমাণু অবস্থায় থাকতে পারে না। কেন পারে না সেটা আমরা এই থিওরি থেকে একদম খুব সুন্দরভাবে ব্যাখ্যাটা দিতে পারি। ধরো হিলিয়াম 2 আমি করার চেষ্টা করলাম, He2 যেটা আমি আগেই বলেছি সম্ভব নয়, কিন্তু ধরো আমি করার চেষ্টা করেছি He2, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত না, টোটাল নাম্বার অফ ইলেকট্রন আমি দেখছি সেটা হচ্ছে আমার দেখো চারটে। টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 4। He যদি 2 হয় তাহলে দুটো He করলে 4টি ইলেকট্রন। ইলেকট্রন বিন্যাস দেখো, ইলেকট্রন বিন্যাস করলে কি হচ্ছে না, সিগমা 1s2, সিগমা 1s স্টার 2, সিগমা 2s, সরি আমার 4টি ইলেকট্রনের দরকার ছিল, আমি 4টি ইলেকট্রন পেয়ে গেছিলাম, সিগমা 1s2, সিগমা 1s স্টার 2। বন্ড অর্ডার কত হবে বলে মনে হয়, হাফ ইন্টু বন্ডিং কক্ষে আছে দুটো, অ্যান্টি বন্ডিং কক্ষে দুটো, তার মানে কি দাঁড়াবে 0। তার মানে দুটো হিলিয়াম পরমাণুর মধ্যে কোনো বন্ধনই থাকতে পারে না, যেহেতু বন্ড অর্ডার 0। তাহলে He2 যৌগটা তৈরি হবে কি করে, যেহেতু কোনো বন্ধনই থাকতে পারে না, সেই জন্য He2 যৌগটার কোনো অস্তিত্ব আমরা পাচ্ছি না। কিন্তু অদ্ভুত কেস দেখবে, যদি আমরা বলি যে He2 প্লাস, সেক্ষেত্রে ইলেকট্রন আমার একটা কমবে, দাঁড়ালো কত না 3। তাহলে 3টি ইলেকট্রন কিভাবে দেবো না, সিগমা 1s2, সিগমা 1s স্টার 1। ঠিক আছে, এটা তাহলে কি হচ্ছে দেখো 2 মাইনাস 1, তার মানে এখানে দাঁড়াবে দেখো 0.5 বা হাফ। এটা খুবই হাফ বন্ড। আবার কি হাফ বন্ড যেটা হয় সেটা কি হয়, ধরো একটা হিলিয়াম, আমি যদি এদের মাথায় একটা প্লাস দিয়ে দিই, যেহেতু অলরেডি প্লাস আছে, এদের মধ্যে একটা বন্ড হাফ তৈরি হয় না, যেটা হয় একটা ইন্টারঅ্যাকশন তৈরি হয়। এই ইন্টারঅ্যাকশনটাকে বলে, কোন জায়গার জন্য ইন্টারঅ্যাকশন তৈরি হচ্ছে, সিগমা বন্ডের জন্য না পাই বন্ধনের জন্য। আমরা দেখতে পাচ্ছি সিগমাই আছে, পাই তো এখানে আসেইনি এখনো, পাই অনেক পরে আছে। তো এই ইন্টারঅ্যাকশনটাকে বলে সিগমা ইন্টারঅ্যাকশন। এটা কিন্তু কোনো বন্ধন নয়, এটাকে বলছি আমরা ইন্টারঅ্যাকশন। অ্যাকচুয়ালি তোমরা বিও বের করার সময় অনেক সময় দেখতে পাবে যে 0.5 আসবে, কোনোটা 2.5, 1.5, সেই 0.5 গুলো যাবে ইন্টারঅ্যাকশন, কোনো রকম ভাবে বন্ধন এগুলো না। তার মানে এখানে কোন রকম সিগমা বন্ড তৈরি হতে পারে না দুটো H-এর মধ্যে। হতে পারে একটা H কে যদি দুটো নিয়ে প্লাস করি, দেখতে পাবো একটা সিগমা ইন্টারঅ্যাকশন কাজ করতে পারে, সেটা কিন্তু কোনোভাবেই সিগমা বন্ড ফরমেশন না, জাস্ট একটা ইন্টারঅ্যাকশন। এইটুকু যাবো, এমও থিওরি আমাদের এইটুকুই আছে।